হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আজকে আমরা বোর পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। আর এটা দেখার চেষ্টা করব যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে একটা ধারণা দিয়েছিল বিজ্ঞানী রাদারফোর্ড, এই যে কিছু একটা সীমাবদ্ধতা ছিল কিন্তু। হ্যাঁ, আমরা পড়ছিলাম না যে রাদারফোর্ড পরমাণুর কিছু সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা দূর করেই বিজ্ঞানী বোর তার একটা পরমাণুর মডেল প্রস্তাব করেছিলেন। সে মডেলটায় তিনি কি বলছিলেন আগে দেখাচ্ছি, তার আগে বলি এই যে আচ্ছা, দেখো এই এক এক নম্বরে তিনি বলেছেন যে পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে ইচ্ছে মতো ঘুরতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে পরমাণু যে ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনগুলো কিন্তু এই ধরো এটাকে প্রথম কক্ষপথ বলে, প্রথম কক্ষপথ বা শক্তি স্তর বলে কিন্তু। হ্যাঁ, এইটাকে বলা হবে দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তর। তারপরেরটা যে ৩ নাম্বার দেওয়াই আছে, তৃতীয় কক্ষপথ বা তৃতীয় শক্তি স্তর। তারপরে চতুর্থ শক্তি স্তর। এই যে এই শক্তি স্তরগুলো দেওয়া আছে, ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, অর্থাৎ যদি প্রথম কক্ষপথেই থাকে, তাহলে কিন্তু সে কোনোভাবে দ্বিতীয় কক্ষপথ বা অন্য কোনো কক্ষপথে যেতে পারবে না। কিংবা যদি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে, তাহলে কিন্তু সে প্রথম কক্ষপথ বা অন্য কোনো কক্ষপথে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে শক্তি দেওয়া না হচ্ছে, বাইরে থেকে শক্তি প্রদান করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে যার কক্ষপথেই ঘোরাঘুরি করবে। এটাই বলতে চাচ্ছে বিজ্ঞানী বোর। আচ্ছা, আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে প্রথম কক্ষপথ, এই প্রথম কক্ষপথের নাম দেওয়া হয়েছে, ধরো একটা কিছু তো নাম দিতে হবে, এজন্য তিনি নাম দিলেন কে শেল। এই এটাকে বলা হয় শেল। এই কক্ষপথগুলোকে কিন্তু বিভিন্ন নামে নামকরণ করা হয়, যেমন এটাকে কক্ষপথ বা শক্তি স্তর বলে বা শেল বলে। হ্যাঁ, তো তোমরা একটু এইগুলো মাথায় রাখবে। তো প্রথম কক্ষপথ বা শক্তি স্তরকে বলা হয় কে শেল, দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তরকে বলা হয় এল শেল, তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তরকে বলা হয় এম শেল, এবং চতুর্থ বা ৪ নম্বর কক্ষপথকে বলা হয় এন শেল। আচ্ছা, এই যে এই শেলগুলো, এই যে এই কক্ষপথগুলোর নামকরণ তিনি করলেন, তারপরে তিনি কি বোঝাতে যাচ্ছেন? তারপরে তিনি বোঝাতে যাচ্ছেন যে এই স্থিতিশীল কক্ষপথে এন এন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এই যে এই কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান যে কোনো কিছু হতে পারে, ১ ২ ৩ ৪, এটা স্বাভাবিক সংখ্যা হতে পারে। ঠিক আছে, এবার তারপরে এই যে নামকরণ করা হয় কে শেল এম শেল, দেখো এখানে কিন্তু বলাই আছে। তোমরা একটু পড়ে নিবে। হ্যাঁ, আমি আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কি কি করবা তোমরা, কিভাবে পড়তে হবে, কত সহজে বোঝালে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এইবার তারপরে কি এই চিত্রটা, এই ৩ নম্বরে কি বলছে? এই ৩ নম্বরে বলছে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। এখানে কি বলতে চাচ্ছে দেখো, এই যে শক্তি স্তরগুলো বোঝাচ্ছে, এখানে ইলেকট্রনগুলো যে ঘোরাঘুরি করবে, যে যার কক্ষপথেই ঘোরাঘুরি করবে, যে যার কক্ষপথে, একটু আগেই বললাম। এখন এই যে যার কক্ষপথে ঘোরাঘুরি করবে কখন? যখন বাইরে থেকে কোনো প্রকার শক্তি প্রদান করা না হচ্ছে না, তখন। কিন্তু যদি বাইরে থেকে শক্তি প্রদান করা না হয়, তার আগে একটা কথা বলি। এই যে ধরো এই ১ নম্বর যে কক্ষপথ, আচ্ছা এইটা নিউক্লিয়াস ভেতরে যে আছে, এটাতে নিউক্লিয়াস বলে, এটা তোমরা আগেই জেনেছো। হ্যাঁ, তো এই যে ১ নম্বর যে কক্ষপথ আর ৪ নম্বর যে কক্ষপথ, এইটার মধ্যে এইটার মধ্যে কোনটা উচ্চ শক্তি স্তর আর কোনটা নিম্ন শক্তি স্তর? কেউ বুঝতে পারছো কি? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে না পারো আমি বলে দিচ্ছি। এইটা হলো নিম্ন শক্তি স্তর, মানে এটা নিচে আছে বা কাছে আছে, এজন্য এটা নিম্ন শক্তি স্তর। আর এইটাকে বলা হবে উচ্চ শক্তি স্তর। আচ্ছা, নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর তো চেনা হলো, এটার এখন কাজ কি? এটার কাজটা দেখো। এই যে ৩ নম্বরে যা পড়লাম, আসলে এই শক্তি শোষিত বা বিকিরিত হচ্ছে না, এই শোষিত আর বিকিরিত জিনিসটা বুঝতে হবে। আচ্ছা দেখো, এই যে এই এই চিত্রটা, এতে দেখো শক্তি শোষিত হচ্ছে, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে বাইরে থেকে যখন শক্তি প্রদান করা হবে, তখন প্রথম বা নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে, নির্গত হবে। ঠিক আছে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে নির্গত হবে। যে এন এর মান যখন ১, এই এন এর মান ১ বা প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে
ইলেকট্রনগুলো সরি ইলেকট্রন যাবে, মানে বাইরে থেকে যখন তাপ প্রয়োগ করা হবে তখন ইলেকট্রনগুলো কি হবে, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন প্রথম কক্ষপথ বা প্রথম শেল থেকে দ্বিতীয় শেল বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপিত হবে, যাকে বলা হবে শোষণ। যাকে কি বলা হবে, শোষণ। এই জন্যে এটাকে নাম দেওয়া হলো শক্তি শোষিত হচ্ছে। কিন্তু এরপরে শক্তি শোষিত হওয়ার শেষে ইলেকট্রনগুলো আবার পুনরায় ব্যাক করবে। আবার কি করবে, ব্যাক করবে। এটা কিন্তু নিজে নিজেই হবে, এটাতে আর তাপ প্রয়োগ করা লাগবে না। আমি জাস্ট একটা শক্তি প্রদানের উদাহরণ দিলাম, তাপ কিন্তু এক প্রকার শক্তি। আচ্ছা, এইবার যখন এটা শোষিত হবার শেষ হবে তারপরে কি হবে, ইলেকট্রন আবার এখান থেকে তার পূর্বের স্থানে ফিরে আসবে। এই পূর্বের স্থানে ফিরে আসাটাকেই বলা হচ্ছে বিকিরণ। হ্যাঁ, যাই হোক, বুঝতে পারলে। এইবার দেখো, এই যে তাপ এই শোষিত হচ্ছে বা বিকিরিত হচ্ছে, এইটার মান, এই প্রথম শক্তি স্তরের মান E1 এবং দ্বিতীয় শক্তি স্তরের মান E2, এটা কিন্তু দিল। হ্যাঁ, এই যে E1 E2, আমি লিখে দিচ্ছি এখানে। এই যে E1, এটার মান দিল E1, আর এইটার মান দিল ধরো E2। আচ্ছা, এই E1 আর E2কে পার্থক্য করে, মানে এই যে ডেন ই, এটা যে ত্রিভুজের মতো একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় ডেন ই। তখন বলা হবে E2 মাইনাস E1, E2 মাইনাস E1, যা আপনাদের বইতেই দেওয়া আছে। এই যে এই সমীকরণটার কথা বলা হচ্ছে। এই যে ডেন ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু এইচ নিউ। আচ্ছা, এই যে এইখানটাতে একটু লক্ষ্য করো। এই যে এইখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে ত্রিভুজের মতো যে চিহ্নটা, এইটাকে বলা হবে ডেন ই। ঠিক আছে, ডেন বলা হবে। আর এই যে এইচ, এটা কিন্তু ভি না, এটা হলো নিউ, এইচ নিউ। আশা করি বুঝতে পেরেছ। এইবার এই যে এইচকে কি বলা হয়, এইচকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এইচকে কি বলা হয়, প্লাঙ্কের ধ্রুবক। এই যে এখানে বলাই হয়েছে, এইচকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, যার মান এই যে দেওয়া আছে 6.626 ইনভার্স প্লাস 10 ইনভার্স। এই যে এইটা হলো আপনাদের কি প্লাঙ্কের ধ্রুবকের মান। এই প্লাঙ্কের ধ্রুবকের মান বইতেই দিয়ে দিয়েছে আপনাদের। এবার তারপরে বোর পরমাণুর মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা কি জানো, সেই সীমাবদ্ধতা হলো, এই যে ইলেকট্রন যখন বিকিরিত হয়, বিকিরিত হবে যে এই দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে যখন পুনরায় ব্যাক করবে, ফিরে আসবে, ঠিক তখন কিন্তু এই যে দেখো এখানে লেখাই আছে, ঠিক তখন কিন্তু এই সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে এইচ তো বললাম প্লাঙ্কের ধ্রুবক, এই যে এইচ নিউ, এইটাকে বললাম প্লাঙ্কের ধ্রুবক। এই যে প্লাঙ্কের ধ্রুবক এখানে বলাই আছে, কিন্তু এই যে নিউ, এই নিউটা কি, এই নিউটা বলা হয় আছে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ ফ্রিকোয়েন্সি একটা। এই যে এখানে বলা হয়েছে, এটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যাই হোক, কোথায় ছিলাম আমরা, বোর পরমাণুর মডেলের সীমাবদ্ধতায় ছিলাম। আচ্ছা, এই যে বোর পরমাণুর যে সীমাবদ্ধতা, এটা কি, এই সীমাবদ্ধতা হলো ইলেকট্রন যখন বিকিরিত হবে তখন কিন্তু এই যে এই মাঝখানে, মানে এখানে কিছু বর্ণালী, এখানে কিছু বর্ণালী দেখা যাবে। এটা খালি চোখেই দেখা যায়। খালি চোখে মানে আমি এটা বলতে চাচ্ছি যে এটা অনুবীক্ষণ যন্ত্র বা তোমার এই ম্যাগনিফাইং গ্লাস বলছি, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েই কিন্তু এটা দেখা যায়। হ্যাঁ, খালি চোখে বলতে কিন্তু একবারে এমনি চোখে দেখা যায় না, এটা বলতে চাইনি। এইটা কিন্তু সে একটা ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করতে পেরেছিলেন। এই যে একটা ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করতে পেরেছিলেন, কিন্তু একটা ইলেকট্রন কিসের, একটা ইলেকট্রন হয়তো হাইড্রোজেনের। তা হাইড্রোজেন দিয়ে যে ব্যাখ্যা করতে পেরেছিলেন, অন্যান্য মৌলের তো অনেকগুলো ইলেকট্রন থাকে। তো এই যে অনেকগুলো ইলেকট্রন দিয়ে সে কিন্তু এটার ব্যাখ্যা করেনি, সে ব্যাখ্যা করতে পারেনি। এটা হলো বোর পরমাণুর সীমাবদ্ধতা। তো আশা করি এইটা বোর পরমাণুর মডেল বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট ক্লাসে দেখব পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।